সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকের মুক্ত মঞ্চে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। এই অনুষ্ঠানে আমরা এমন সব বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। আমরা তাদের কর্মময় জীবন সম্পর্কে জানবার চেষ্টা করি, সমসাময়িক সমাজ, রাষ্ট্র এবং পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে তাদের ভাবনা বোঝার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের যিনি অতিথি, তিনি 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী এবং আমাদের সকলের প্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ তোমাকে। কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাল্লাহ। এখন কি নিয়ে ব্যস্ত আছেন একটু জানতে চাইব। এখন মানে যখন তুমি ওর সাথে কথা বলছো তখন তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর একটা প্রোগ্রামের ধুমধাড়াক্কা চলছেই, সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। আর বাসায় একটু বেশি ব্যস্ত থাকছি আর কি। আপনি তো একাধারে সঙ্গীত শিল্পী, আপনি অভিনয় করেছেন, সিনেমাতে বড় পর্দায়ও কাজ করেছেন, ছোট পর্দায়ও কাজ করেছেন, লেখালেখিও করেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে আপনার উপন্যাসও রয়েছে। এছাড়াও বিভিন্ন কলামও আপনি লিখে থাকেন। এতগুলো কাজ কিভাবে সামাল দেন? না, এই সবগুলো হচ্ছে আমার বলতে পারো আমার ভালো লাগে। আমার একটা নেশার পর্যায়ে থাকে, বিশেষ করে লেখালেখিটা। হ্যাঁ, তো সংসারটা তো করতে হয়, অনেক বড় সংসার। তো সেটার জন্যে সময় হয়তো কম পাই, তো লেখার নেশাটা আমার আছে। গানের নেশা যেমন, ঠিক তেমন লেখার নেশা। আর ছবির কথা বললে, ওটা আমি শখ করে করেছিলাম। আমি জানি আমাকে দিয়ে ছবি হবে না, আমি জানি আমাকে দিয়ে নাটক হবে না, ওটা করলাম, দেখি কেমন লাগে। আচ্ছা, এই আর কি। তো যদি ছেলেবেলায় চলে যেতে চাই, ছেলেবেলাটা কেমন ছিল এবং আপনার যে বাল্যকাল, একটা শৈশবটা একটু জানতে চাইবো যে কেমন ছিল সেই সময়টা এবং গানের চর্চাটা আসলে কখন থেকে শুরু হলো আপনার? গানের চর্চা শুরু হয়েছে ধরো আমার 3 বছর বয়স থেকে। আব্বা গাইতেন, তো আব্বা আর আমার উস্তাদ যে দুজনে গান করতেন। আমার মনে পড়ে একটু একটু ছোটবেলায় আমি দেখতাম যে দুজনে সন্ধ্যার সময় তবলা হারমোনিয়াম নিয়ে বসে গান করছেন, সেই কবেকার কথা। তো তারপরে যখন আমি ধরলাম, আমাকে যখন ধরানো হয়েছিল তখন আমার বয়স কত আমি জানি না সেটা, কিন্তু নেশাটা তখন থেকে শুরু হয়, গানের ভালো লাগাটা। আর উল্লেখযোগ্য হচ্ছে গানের জন্যই একটা ছেলে মেয়ে বাপ মার কাছে মার খায় কেন বলো তো? মার খায় পড়াশোনা না করার জন্য। আমি মার খেয়েছি গান না করার জন্য। গান কেন করলাম না, প্র্যাকটিসটা কেন সকালে করিনি, সেটার জন্য বিশাল ব্যাপার। আর মার খেয়েছি দুষ্টুমি করার জন্য। আচ্ছা আচ্ছা, ওইটাই ছিল আমার ছোটবেলা। তো সেক্ষেত্রে কি আপনার বাবাই অনুপ্রেরণার উৎস? হ্যাঁ, সঙ্গীত বাবাই। হ্যাঁ, বাবা মা দুজনেই একভাবে একমতই তারা ছিলেন। কেউ যে এটা আপত্তি করছেন বা কেউ করতে বলছেন তা না, একভাবেই। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে তো আমরা দেখি যে বাবা মা পড়াশোনাটার ব্যাপারে বেশি সিরিয়াস থাকেন, কোনো অভিভাবক। সেক্ষেত্রে আপনাকে কি আলাদা করে ওই পড়াশোনার জন্য চাপ দিতে হয়েছে নাকি গানের জন্যই আসলে চাপ দিতে হয়েছে বেশি? না, পড়াশোনা মানে না পারলে তো সেটা উত্তম মধ্যম ভালোই হয়, কিন্তু গানের জন্য যে উত্তম মধ্যমটা হতো সেটা মারাত্মক ধরনের। কেন চর্চা করনি, কেন প্র্যাকটিস করে সকালে পড়তে বসনি? সকালে ঘুম থেকে উঠে আমাদের বাসায় আব্বার কঠিন নিয়ম ছিল, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়বা, নামাজ পড়ে তারপরে একটু হালকা ব্যায়াম করবা, করে তারপরে গানের প্র্যাকটিস করে শেষ করে তারপরে তুমি পড়তে বসবা, তারপরে নাস্তা খাবা। আচ্ছা আচ্ছা, এই তো সেটা ওই 4-5টা ধাপ শেষ হয়নি, কমপ্লিট হয়নি, এই জন্যে গান হয়নি। কেন গানে বসনি? আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে গানের ভুল ত্রুটি ধরার জন্য আমার বাবা ছিল ওস্তাদ। আচ্ছা, এই ভুল হলো, তোর এটা উচ্চারণ ঠিক হলো না, তোর এটা শব্দ অক্ষরটা উচ্চারণ ঠিক হলো না। হ্যাঁ, তো এইসব শুনতে শুনতে আমার মনে হতো যে আমি কঠিন পরীক্ষার মুখে। তারপরে আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড একই অবস্থা, তোমার এটা হচ্ছে না, এটা ভুল হচ্ছে। ওমা, তারপর আমার বাচ্চারা যখন হলো তখন ওরা বাচ্চারা বলে তোমার শাসন শুরু থেকেই এখনো চলছে। মানে গানের জন্য যে কি রকম, আমি না এটাই মানে গল্প করতে চাই, ভাবতে চাই যে গানের জন্য এত বেশি শাসন কেন আমার সারা জীবনে? এই গানের জন্য হলো না, সুর তোমার হলো না। আমার ছোট মেয়ে, মা তোমার সুর হচ্ছে না, তুমি প্লিজ তুমি একটু চর্চাটা করো। মানে সে আদর করে আমাকে, সে তখন ক্লাস 6-এ পড়ে,
জাপটা আদর করে আমাকে গালে চুমো দিয়ে বলছে, মা ডোন্ট গো ফর রেকর্ডিং প্লিজ। আমি বলছি, তার মানে কি বলিস? আমি খুব সন্তোষ, ব্যাপারটা কি বলতো, কাছে এত আদর করে, কেন এটা বললি বুড়ি? সে বলছে, মা মা প্লিজ প্লিজ কিছু মনে করো, আমাকে খুব ভয়ে ভয়ে খুব, তোমার গলাটা না আমার একটু সুরটা একটু কম লাগছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো রেকর্ডিং তো একটা ডকুমেন্টারি, তুমি এই ডকুমেন্টারি তুমি রেখো না, তুমি লাইভ প্রোগ্রাম করো, হ্যাঁ তুমি সরাসরি গাচ্ছ সেটা অন্য কথা, বাট নেভার গো ফর রেকর্ডিং, এটা বলে দিল। আচ্ছা, তো আমি বাবা বলে তো তো পা দুটো দে তোমাকে, পাটা দিতে চাই, এইরকম ব্যাপার আমার বাসায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবা তো পেশায় চিকিৎসক ছিলেন যতদূর জানি, তো বাবাও কি নজরুলি ছিলেন না না, আধুনিক? আব্বা গেতেন রবীন্দ্রসঙ্গীত গাইতেন। রবীন্দ্র? আচ্ছা আচ্ছা আমার জীবনের প্রথম গানটাই ছিল রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা। এবং আমি তারপর থেকে যত জায়গায় কম্পিটিশন করেছি সব জায়গায় আমি রবীন্দ্রসঙ্গীত ফার্স্ট হয়েছি। কিন্তু আপনার স্কুলের জীবনের আমি একটা ঘটনা যদ্দূর জানি যে স্কুল জীবনে আপনি প্রথম প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন, তাও রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ, গেয়ে, হ্যাঁ। এবং হয়তো বাসায় আপনি বলেও যাননি, অনুমতি ছাড়াই ওখানে গান ওইটা গেয়েছিলেন। হ্যাঁ, মানে গানের জন্য আমাকে প্রিপেয়ার করার জন্য এত যখন তাদের চেষ্টা বা সব কিছু, সেখানে আমি কম্পিটিশনে নাম দেওয়ার জন্য তাদের পারমিশন নেইনি, এটা আমি বুঝি নাই আসলে। আচ্ছা তারপর মনে আছে আমি স্কুলে প্রাইমারি থাকা ছাত্ররা ব্লুবার্ডস হতো আর কি, আচ্ছা তারপর হাই স্কুলে গেলে তখন গার্ল গাইডস হতো, তো আমি দুটোই ছিলাম, ব্লুবার্ড ছিলাম। তখন আমি সেই কেডস পরা, মোজা পরা আর ফ্রক পরা, হ্যাঁ, স্কুলের যে লাইট dressটা ব্লু থাকে। কালারের ইয়ে আর কি, জামাটা, ওটা পরে আমার খুব মেমোরিতে আসে যে আমি হারমোনিয়াম নিয়ে বসলাম গান করার জন্য, এইসব শুদ্ধ শিল্পীর মতো করে বসিনি আর কি। আচ্ছা তো গানটা করার পরে মনে হয় যে এখন বাড়িতে গিয়ে তো আমার উত্তম মধ্যম ভালো হবে, কারণ আমি কিছুই হতে পারবো না, প্রিপারেশন নাই, কাউকে বলিনি, জানি না কি গান গাবো, দুম করে বসে একটা গান গাওয়া। তো ওইটা করে কাঁপছি যে আমার এখন ফলাফলটা কি হবে। তারপরে দেখি মাইক্রোফোনে আপনার নাম ঘোষণা অ্যানাউন্সমেন্ট করা হলো। হচ্ছে, আমার নামটা শুনে আমি সেদিন চমকে গেলাম যে হ্যাঁ, আমার প্রথম নামটা, আপনার নাম ঘোষণা আমার করা হলো। নামটা বলুন ভাই, কি খুশি আমি, অনেক খুশি। তারপরে তো একটা পাইলট কলম পুরস্কার পেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা এটা কোন নিয়ে, কোন সালে সেটা কি মনে এটা আছে? 65-এ 65 এর দিকে। এবং কোন গানটা গেয়ে আপনি? রবীন্দ্রসঙ্গীত করেছিলাম। হ্যাঁ, রবীন্দ্র তো নিশ্চয়ই, কিন্তু কোন গানটা একটু কি আমরা শুনতে পারি গানটা? প্রমোদে ঢালিয়া দিনু মন তবু প্রাণ কেন কাঁদে রে, এটা বাহ, অসাধারণ। আব্বা গেছেন তো, আব্বার থেকে শিখে, কিন্তু অর্থ বুঝতাম না। আচ্ছা আচ্ছা আমি আব্বাকে বলছি, আচ্ছা কেন বলছে বিনা তবে রেখে দে গান আর গাস নে, আব্বা এটা মানে কি? তো এইসব বাচ্চারা কিন্তু এইসব করে আর কি, তা আমিও ওগুলো করেছি অনেক। বিভিন্ন প্রশ্ন, হ্যাঁ। মনে পড়ে, খুবই মনে পড়ে আমার এগুলো, কারণ আমার মনে হয় যে ঠিক এই অতীতটা আমার গতকাল পরশুই ছিল, অতীতটা অনেক আগেকার না, সবারই কিন্তু এটা মনে হয় না, খুব আগেকার ব্যাপার না এটা। আমার নিজের জীবন নিয়েও মনে হয় যে আমার কবে থেকে গান শুরু করলাম, কবে টেলিভিশনে গান করলাম, কবে আমার বাচ্চারা জন্ম হলো, কবে ওরা বড় হলো, বুঝতে পারছি না তো। একা একাই আমার পেছন দিকে একটু তাকাই, পিছনের সময়টা, তখন মনে হয় যে ওটা কি আমার পাস্ট ছিল? তো এতগুলো কাজ কখন হলো, কিভাবে হলো, কিন্তু জানি না। দ্রুত সময় চলে। বাচ্চারই আর বড় হলো কবে, এবং ওদেরও বিয়ে শাদী হয়ে গেল, ওদেরও বাচ্চা কাচ্চা হলো, কিছুতেই মনে হয় না যে এত লম্বা একটা পিরিয়ড মানুষের জীবনে কিভাবে কত দ্রুত চলে যেতে কত পারে। দ্রুত চলে যায়। ওটাই আমার মানে শয়ন স্বপ্নে এই কথাটা মনে হয় যে কাল গণনা করতে গেলে, সময় গণনা করতে গেলে আমরা ঘড়ি ঘটা মানে কাঁটা ধরে কাঁটা ধরে ধরে। গুনি, আসলে হয়তো সেই অসীমের কাছে, সেই ইনফিনিটির কাছে হয়তো বা এই সময় বা কাল গণনার ব্যাপারটা অন্যরকম, কিভাবে হয় আমার কত দ্রুত। আমাদের কারো জানা নাই সেটা। এটা মনে হয়। আরেকটা বিষয় জানতে চাইবো, স্টুডেন্ট লাইফে আমি যতদূর জানি যে আপনি এবং আপনার মা একই সাথে পড়াশোনা করেছেন, সেই অভিজ্ঞতাটি একটু share করবেন? আমার মার যখন 13 বছর বয়স, তখন আমার মার বিয়ে হয়ে যায়। আপনার জন্ম হয়? আমার মার যখন 13 বছর বয়স, ওকে ওকে। তো বিয়ে পরে 4 বছর পর আমি হয়েছি, মানে আমার মায়ের যখন 17 বছর বয়স তখন আমি হয়েছি আর আপনার কি। জন্ম হয়। তখন তো ন্যাচারালি আমি হলাম, আমার পরে আমার 2টা ভাই আর একটা বোন, 4 ভাই বোন। যখন 4 ভাই বোনের জন্ম হয়ে গেল আমার মার, তখন আমার মার বয়স 22 বছর। এবার
পড়াশোনার মানে 17 থেকে 22, 5 বছরের ব্যবধানে হ্যাঁ 4 ভাই বোন। হ্যাঁ, তো ন্যাচারালি তখন আর পড়াশোনা করার কথাই মুখ দিয়ে আসার কথা না। আব্বা তো ডাক্তার ছিলেন, তো আমি বড় হতে শুরু করলাম। যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিব, তখন আম্মা একদিন আমার সামনে আব্বাকে বলছে যে, দেখো মেয়েটা তো ম্যাট্রিক পরীক্ষা দেবে, কিন্তু আমি তো একটা মূর্খ থেকে গেলাম। তো আব্বা বলছে যে, তুমি পরীক্ষা দাও না, আচ্ছা, সত্যি দিব? বলে, হ্যাঁ দাও। ও মা বললো, দেখি আম্মা তৈরি বই খাতা নিয়ে। ম্যাট্রিকের জন্য। আম্মা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিল আমার 1 বছর আগে। আচ্ছা, পাস হয়ে গেল আম্মার। তার তখন 1 বছর গ্যাপ দিতে হতো, কি একটা সিস্টেম ছিল। তো 1 বছর গ্যাপে আমি তখন ম্যাট্রিক পাস করলাম, তারপর ইন্টারমিডিয়েট পাস করলাম একসঙ্গে দুজনে। আচ্ছা। বললো আমি পরীক্ষা দেবো, দাও। তো বল তোর সঙ্গে আমি বিয়ে পড়বো, দাও। হ্যাঁ, এবার আমি মাও কি পড়েছেন? হ্যাঁ, আচ্ছা, আম্মা প্রাইভেটে পরীক্ষা দিচ্ছেন আর আমি রেগুলার। আমার খুব মনে পড়ে, আমি খুব মানে একটা জিনিস আমার খুব গর্ব করে বলতে ইচ্ছা হয়। নিশ্চয়ই। আমার নানার যে চিঠি ছিল আমার দাদুর কাছে, আমার মায়ের বিয়ের প্রস্তাব পাঠানো, ওই চিঠিটা হঠাৎ করে গত 3 বছর আগে আমরা পেয়েছি আর কি। আমার দাদার বাড়িতে অনেক পুরনো কাগজের মধ্যে কোথাও চিঠিটা মানে ভাঁজ করা পড়েছিল আর কি। ওটা আমার ভাইরা পেয়েছে, আমার চাচাতো ভাইরা পেয়েছে, পরে ওটা পাঠালো। একটা লাল কালির কলমে, লাল কালিতে আর কি, আমার দাদুর কাছে আমার নানার প্রস্তাব আর কি, বিয়ের প্রস্তাব আমার মায়ের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো পড়ে অবাক হয়ে গেলাম যে কবেকার কথা, কোন সালের কথা আমার মনে নাই, হয়তো এটা কবে হবে, 25, 26, 1921, 25 এরকম দিকে হবে আর কি। তো তখন দেখলাম যে একটা বানানো ভুল নাই আমার নানার। অসাধারণ। এটা খুব বলতে ইচ্ছা করে। সেটা আমি জানি না, এটা রিসেন্টলি 3-4 বছর আগে পাওয়া গেছে। কিন্তু মায়ের কথা বলতে গেলাম এই জন্যে যে মা বিভিন্ন নোট করতেন। ওকে। নোটগুলো সমস্ত আমার বই দেখে বা আমার পড়া দেখে আম্মা করতেন না। বলতেন যে তোর টেক্সট বুকটা আমাকে দে, আমি তোর নোট বই দেখবো না, পড়বো না। খালি একটা জিনিস নিতেন, যে ক্লাসের যে খাতাটা কলেজে যেখানে আমি নোটটা টুকতাম, আমি পুরোপুরি করতাম না, শুধু নোটটা কি কি স্যার বললেন কোনটা পয়েন্টে, বলে ওই খাতাটা আমাকে দে। আম্মা ওটা নিয়ে ওটার সঙ্গে আমার টেক্সট বুকে মিলে আমার নোট করতেন। এবং আমি করতাম কি, দুষ্টু মেয়ে তো, অনেক দুষ্টু ছিলাম, তো ওই ফাঁক খুঁজতাম কখন আমার নোটগুলো আমি উল্টাবো আর ওখানে একটা বানান ভুল পাবো, সেটা বাংলা হোক ইংরেজি হোক বাংলা হোক পাবো, আর অমনি বলতো তোমার বানান ভুল, তোমার বানান ভুল, এটা বলবো। এটার জন্যে আমি খালি ওইটা সবসময় পাহাড় দিতাম যে কখন আমি আমার খাতাগুলো নোটগুলো ফ্রি পাবো। তো টয়লেটে গেলে আমি খুলে খুলে চেক করতেন। যে হ্যাঁ চেক করতাম, যে এত দ্রুত দেখতাম চোরের মতো, কারণ স্ট্যাকগুলো থাকতো টেবিলের পরে, ইংরেজি বাংলার সব সাবজেক্টগুলো। আমি একটা জায়গায় কোনো বানান ভুল পাইনি, কিন্তু আমি আম্মাকে বলিনি। আর আমার ভেতরে এটা স্ট্রাইক করতো যে আচ্ছা আমার তো বানান ভুল দেখি না, ব্যাপারটা কি। তো ওইটা কিন্তু আমার মাথায় অজান্তে আমার কাজ করতো খুব, যে বানান ভুল করা যাবে না, বানান ভুল হয় না, হবে না। এটা আমাকে খুব এনকারেজ করতো। যাই হোক, পরীক্ষা দিলাম, ফলাফলের দিনে ছেলেরা ফোন করে বলে যে আপা আজকে তো ফলাফল হবে। তো আম্মা তো জানলো সেটা। হঠাৎ করে ওরা বিকালের দিকে সব ছেলেরা হইচই করে আমার ফলাফল নিয়ে আসলো। তখনও আমার প্রাইভেটদের ফলাফলটা আসেনি। তো ওই ফাঁকের মধ্যে কি আম্মা রান্না করতে চলে পারে, রান্না করছে আর সমানে আঁচলদের চোখ মুছতেছে। তা আমি পাশে গিয়ে বসে মা বলে কি, বাবা একটু যাও তো, আমার একটু যাও তো মা, আমার ভালো লাগছে না, কারণ তখন তো তার ফলাফলটা আসেনি। মা তুমি তো পাস করে দেখো, মা তুমি পাস করে দেখো। সে মা একটু বাইরে যাও, আমার ভালো লাগছে না, রান্নাঘর থেকে সরা দিল। এর মধ্যেই সন্ধ্যার সময় আম্মার ফলাফল চলে আসলো, আম্মা পাস। বাহ। এবং তখন 38% ছিল পাশের হার। সেখানে পাস করেছেন। আমি হিউম্যানিটিস গ্রুপে, আম্মা তাই, দুজনে। আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম, আম্মা পাস করেছেন। দুইটা ফলাফল একদিনে বাসায়। ওই দিন কোন সালের কথা, এটা 71-এর পরে কথা, 71-এর পরে বছর কথা। হ্যাঁ, সেই সময়কার কথা। একটা ছোট শহরে
এরকম একটা ফলাফল। কিন্তু আপনার মা সংসার সামলানো, আপনার বাবা চিকিৎসক ছিলেন, হ্যাঁ। বাবার কাজে সহযোগিতা যদ্দূর জানি আপনার মাই করেছেন, সব কিছু মিলে আপনাদের দেখাশোনা করা, 4 ভাই বোনের দেখাশোনা করে মা এই যে পড়াশোনা করেছেন, এই কাজগুলো কি আপনাকে অনুপ্রেরণা দেয় না? অবশ্যই। আমাকে তো এখন পর্যন্ত আমি আম্মার থেকে শিখি। আজকের ফাতেমাতুল জোহরা তো নিশ্চয়ই মায়ের। না, আব্বা মা দুজনের, মানে এটা আমার যা কিছু শেখা সব বাড়ি থেকে শেখা। কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, ফাঁকি দিতে পারবা না, অনেস্টভাবে চলতে হবে, শাসন, রান্না করো, মেয়েরা রান্না করো বা ঘর গোছাও, পড়াশোনা করো, সব কিছু বাড়ি থেকে ছোটোকাল থেকে। আমার মনে পড়ে আমি যখন অনেক ছোটোবেলায় জি, দেখেছি যে আব্বা তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চেম্বারে বসবে না, আমি আব্বাকে কখনো দেখিনি যে একটা শার্ট ধোপার দোকান থেকে ইস্ত্রি হয়ে আসতো, সেটা গায়ে দিয়ে চেম্বারে বসে একদিনও দেখিনি। আমি সবসময় দেখতাম কি ওইটা আবার নিয়ে নিজে ইস্ত্রিটা দিয়ে ওই কলার আর কাফ ইস্ত্রি করছে প্রত্যেক দিন। তখন আমি বুঝি না, আমি যে এটা তো ইস্ত্রি করার কাপড়, আব্বা কেন আবার ইস্ত্রি করছে এটা। আচ্ছা, কিন্তু বড় হয়ে বুঝলাম যে ওইটা আবার ইস্ত্রি করা উচিত। আর তার জুতার মধ্যে আমি কখনো কোনো ক্র্যাক দেখিনি, কোনো ভাঁজ দেখিনি। ক্লিন থাকা, পরিপাটি থাকা। মানে আবার নিজের বাইক, নিজের সাইকেল, নিজের মাইক্রোস্কোপ, সকালবেলা রোজ একটু আলো হয় সূর্যের, যখন আলোটা ওঠা শুরু তখন ভোরবেলা, দেখি বারান্দার মধ্যে একটা মাদুর বা কোনো পাটি বিছানো, আব্বা বসে বসে প্রচণ্ডভাবে এগুলো সাফ করছেন, পরিষ্কার করছেন। তো একটা ছেলে মেয়ে আর কত শিখবে, এই তো দেখা। আমার ভাই বোনরা সবই এরকম টাইপের, নিজের জিনিস ক্লিন রাখা, পরিষ্কার রাখা। তার সাইকেলে বা বাইকে কখনো কোনো ময়লা পড়ে থাকতো না। না। আপনার বাকি যে ভাই বোন যারা রয়েছেন, বাকি 3 জন, আপনি একাধারে সঙ্গীত শিল্পী, আপনি যদ্দূর জানি স্টুডেন্ট লাইফে নাচও করেছিলেন, কিন্তু সেখানে আবার ইতি টেনেছেন, এরপরে লেখালেখি করছেন, আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন যেমনটি শুরুতে বলছিলাম, নাটকে অভিনয় করেছেন, আপনার উপন্যাস রয়েছে, কবিতার বই রয়েছে, এই যে এত সব অর্জন, বাকি ভাই বোন যারা রয়েছেন তারা কি কি এই বিষয়গুলো নিয়ে ওরা প্রত্যেকেই গান করে, প্রত্যেকেই। আমি একটু আলাদা হয়ে গেছি আর কি, গানেই আমার জীবন গানের জন্য হয়ে গেল। কিন্তু ওরা পড়াশোনায় আমার মনে হয় যে বলে, মানুষের বলে যে মর্নিং শোজ দ্য ডে, আমার মনে হয় আমার জীবন এটা আমি খুব ভালো করে বলতে পারি কথাটা। কারণ ওরা তিনজনই ছিল পড়াশোনায় তুখোর, 3 ভাই বোনে, আমার পরে 2 ভাই, তারপরে বোন। ওরা 3 জনই ছিল পড়াশোনায় তুখোর, ওরা সব সায়েন্সে এবং সব ফার্স্ট ডিভিশন। আচ্ছা, ট্যালেন্ট পুলে বৃত্তি 580 আমার ছোটো বোন বৃত্তি, এবং সব ডিভিশন ফার্স্ট। আর আমি হচ্ছি সবসময় সব সেকেন্ড ডিভিশন। আমি হিউম্যানিটিস গ্রুপে, আমার সব সেকেন্ড ডিভিশন। আমি পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম না, এক কথায়। আমার মনোযোগ গানের মধ্যে ছিল। ওটা একটা প্রমাণ। একদিন ওরা খেতে বসে আব্বাকে বলছে, আব্বা বলেন তো আমাদের মধ্যে লাড্ডা গুড্ডুকে, ওরা 3 জনে একজোট হয়ে আব্বাকে গুতাচ্ছে আর কি। আব্বা বলেন তো লাড্ডা গুড্ডু ছাত্রকে আমাদের মধ্যে, আর ওরা একজন গুতা দিচ্ছে, বলছে মানে খেপানোর জন্য আমাকে খেপাচ্ছে। আমি পাশে, ওরা খাচ্ছে, আব্বা পাশে পাশে। আমি দেখলাম যে আব্বা কত বুদ্ধিমান, ব্যাপারটা বুঝতে পারলো। আমি কিন্তু বুঝি না ওরা আমাকে কি বলতে যাচ্ছে। তো আব্বা বললো যে আমি তো বুঝতে পারছি না কে লাড্ডা গুড্ডু। আর আমি তাকাচ্ছি যে আব্বা কি কনক্লুশনটা দেয় এটার। তখন আমি কলেজে মাত্র, আর ওরা স্কুলে। আচ্ছা, তো আব্বা বলছে আমি তো জানি না কার লাড্ডু গুড্ডু কে, বুঝতে পারছি না। তো বলে আব্বা বুঝতে পারছেন না, ওই যে ইশারা দিয়ে দেখাচ্ছে আমাকে দেন ওই যে। তো আব্বা তো ওই প্রশ্নের উত্তর তো জানি। তো যে ও আচ্ছা আচ্ছা, তা কেন লাড্ডু গুড্ডু, আমি তো তা বুঝতে পারছি না। বলছে আব্বা আমরা তো সবাই ফার্স্ট হই ক্লাসে সবসময়, আমরা তো সব সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, কিন্তু লাড্ডা গুড্ডু খালি সেকেন্ড ডিভিশন আর খালি মানবিক গ্রুপ। আমি তো মন খারাপ করে প্লেটের দিকে তাকালাম। আব্বা বলছে যে কিন্তু আমার কাছে তো আমি অন্য একটা জিনিস দেখি। বলে কি? বলছি তোমরা তো গানে কখনো ফার্স্ট চ্যাম্পিয়ন হওনি, কিন্তু আপা যে সবসময় গানে ফার্স্ট চ্যাম্পিয়ন, আর তোমার পড়াশোনার চ্যাম্পিয়ন। তো আমি কাকে বলে লাড্ডা গুড্ডু বলবো? এই যে ডিসক্রিমিনেশন ভাই বোনদের মধ্যে ছোটবেলাকার ব্যাপার, কিন্তু আব্বা কিন্তু সেই বুদ্ধিটা কিভাবে দিলে তো আমার একটা শিক্ষা হয়ে গেল মাথার মধ্যে। আপনার বাবা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু আপনি নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে আমরা বাংলাদেশে এক নামেই আপনাকে আমরা জানি, চিনি, শ্রদ্ধা করে আমাদের, এবং দর্শকরাও আপনার বিষয়ে জানেন।
এই নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে বেড়ে ওঠাটা কিভাবে? আচ্ছা, এই নজরুল সঙ্গীত সিলেক্ট করে দেয়া বিশেষ করে এটা আব্বারই করা আর কি। আচ্ছা। আব্বা বলেছেন যে নজরুল সঙ্গীত তুই করবি, কারণ তোর কণ্ঠে অন্য একটা ব্যাপার আছে। আমি বুঝি না তো তখন, তো ছোট। তো নজরুল গান করার জন্য আব্বা আমাকে বাধ্য করতেন। এবং আমার কাকু, আব্বার কাকু, আমি ওস্তাজি কাকু ডাকতাম। ওনার সন্তান ছিল না বলে উনি আমাকে সন্তানের মতোই দেখতেন, ওইভাবে আপনাদের treat সাথেই করতেন। থাকতেন? মানে একসঙ্গে দুই মানে যে বন্ধু। লজিং মাস্টার বলে যে না, লজে বসে থাকতাম। Okay, কাকু চাকরি করতেন, আচ্ছা কিন্তু কাকুর ছোটবেলা থেকে কাকুর কোলে বড় হওয়া। আচ্ছা। আব্বা কাকু মানে দুজনেই আমার গার্জেন আর কি গানের। Okay. ওনার কাছে গান শিখতাম আমি, উস্তাদজি আর কি। তো দুজনে একই কথা। তো নজরুলের গান করার জন্য আমার মনে হয় অনেক কঠিন কঠিন গান আমাকে উনি কাকু শেখাতেন, ক্লাসিক্যাল এবং নজরুলের গান দুটাই শিখতেন। এবং তবলাও শিখতাম আমি। হ্যাঁ, আচ্ছা। তো এটা একটা আর্টিস্টের তবলা শিখতে হয় গানের জন্যে, তবলার তাল বোল সব শিখতে হয়। এই সমস্ত শিক্ষা আমার হতো। আর আমি বলতাম আমি নজরুল গান কেন করব? আব্বা বলেন আমি রবীন্দ্রসঙ্গীত করব। বলছে না, তুই নজরুল করবি না, তোর এত কিছু তো বুঝি না আমি তখন। বলছে তোর গলার মধ্যে যেটা আছে তার জন্য নজরুলের গানের জন্য তুই সেটা কাজে লাগাবি। আচ্ছা ঠিক আছে, আব্বা বললো তো হয়ে গেল। আমি তো সব গানই গাই, পল্লী গান করি, রবীন্দ্রসঙ্গীত করি, নজরুল করি, ক্লাসিক্যাল করি, সব করি। আমার বললো আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। শুরুটা তো সম্ভবত ক্লাসিক্যাল গান দিয়ে। ক্লাসিক্যাল তো মাস্ট থাকতেই হবে, ওটা হচ্ছে। তো নজরুলের তখন কোন গানটা আপনি, মানে আমাদের অ্যালবামে এসেছিল কোন গানটা প্রথম? অ্যালবামের জন্য কোন গানটা ছিল আপনার প্রথম? অ্যালবাম তো করেছি অনেক পরে, অনেক আচ্ছা, পরে। আচ্ছা। ওটার সঙ্গে অ্যালবামের কোনো সম্পর্ক নাই। ওকে। তখন যেগুলো গান শিখতাম কাকুর কাছে, সব জি। নজরুল সঙ্গীত শিখতাম, সেগুলো কথা মনে পড়ে। আজি যে কুসুমহার সহি কেমনে, আজি যে কুসুমহার, এটা। তারপরে মমতনুর ময়ূর সিংহাসনে এসরূপ কুমার ফরহাদ। তারপরে কে গো আমার সাঁঝ গগনে, গোধূলির রং ছড়ালে, কে গো আমার সাঁঝ গগনে। এই সমস্ত গান আমি শিখতাম। মানে সহজ গান আমি শিখি নাই কখনো। শুরু থেকেই কঠিন গানে ওই যে নেশা হয়ে গেল, শুধু কঠিন গান আরো কঠিন থেকে কঠিন ভেদ করে যাওয়ার মানে ব্যাপারটা কাজ করতো মাথার মধ্যে। তো যেটা বলতে চাচ্ছিলাম, প্রেক্ষাপট এটা তো তখন কিন্তু বাবা মারা যারা মেয়েদেরকে বিশেষ করে গান শিখেছিলেন, সামাজিক যে প্রতিবন্ধকতা তাদেরকে ফেস করতে হয়েছে, এটা অস্বীকার করার উপায় তখন নেই। তো ছিল এবং আব্বাকে সেটা ফেস করতে হয়েছে। যেমন বলতো যে মানে ওনারা নাকি সৈয়দ পরিবার হলে গান বাজনা করে কিভাবে, হ্যাঁ, তাহলে এরা হিন্দু। তো সব কথা তো আব্বা কানে নেননি কখনোই। তো আমি শুনলে আমার মন খারাপ লাগতো। হ্যাঁ, যাই হোক, এটা তখনকার একটা সামাজিক প্রতিবন্ধকতা বা মানুষদের অভিরুচি, যার তার। আব্বার তো কান দেননি ওখানে। আরও এনকারেজিং ছিল আমার মার আপন চাচাতো বোন ছিলেন বিখ্যাত শিল্পী আঞ্জুমান বেগম। উনি আমার মার চাচাতো বোন ছিলেন আর কি। তাদের ফ্যামিলি সম্বন্ধে সবাই জানেন। তো ওইটাও কিন্তু আগে ছিল আমি গান করার জন্যে। তো নিয়ে গানের বর্ণময় একটা বর্ণাঢ্য শিক্ষাক্রম আমার চলতো এবং ওরকমভাবে গান করতাম। কম্পিটিশনের গান সবসময় আমি ফার্স্টই হতাম, আর বেশি গান করতে হলে চ্যাম্পিয়ন হতাম। এই ব্যাপারটা কিন্তু আমাকে উদ্বুদ্ধ করতো, মানে বুঝি না আমি গান করতে ভাল লাগতো, এটাই বুঝি। কিন্তু উদ্বুদ্ধ হতেন আব্বা আম্মারা যে আচ্ছা করো, তুমি গান করো। কিন্তু সেই সঙ্গে সঙ্গে টিভিতে আসার কোনো কথা আব্বা কানে নিতেন না। না, টিভিতে ওরকম গান শেখেনি এখনো সে। ও আরও শিখুক, আরও অনেক বড় হোক, তারপরে যাবে টিভিতে। তো আমার বিয়ে হলো এমন একজনের সাথে যিনি ইঞ্জিনিয়ার পেশায় পড়তেন, ইঞ্জিনিয়ারিং পড়তেন সেই সময়। উনি ছায়ানটের সেকেন্ড ব্যাচের ছাত্র ছিলেন। ঢাকায় থাকতো তখন তারা, তারপর রাজশাহী চলে গেলেন।
আমার সঙ্গে পরিচয় হলো যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল চ্যাম্পিয়ন হলাম এবং আমার হলে চ্যাম্পিয়ন হলাম। আপনার শিক্ষা জীবন তো জয়পুরহাটেই, ওখানে কলেজ শেষ করে ওখানে পরে আমি কলেজ শেষ করার প্রিলিমিনারিতে পরে। পড়তে এসেছিলাম। Okay, হ্যাঁ, okay. যখন চ্যাম্পিয়ন হলাম তারপরে তখন তার সঙ্গে পরিচয় হলো, তখন সে বললো যে আমি ওকে বিয়ে করতে চাই, কারণ আমি গানের মানুষ পছন্দ করি, গানের মেয়ে পছন্দ করি। খুব পছন্দ করে সে আমার জন্য প্রস্তাব নিয়ে আব্বা আমার কাছে গেল। তারপর তো বিয়ে সেটাও হলো। কি আপনার মায়ের মতো চিঠি, সেই আপনার নানা যেভাবে চিঠি পাঠিয়েছেন না, সেভাবে ছিল? এটা আরো দুর্ধর্ষ। আচ্ছা, এটা আরো সেটা একটু দুর্ধর্ষ। জানতে চাই। সরাসরি বাড়িতে গিয়ে বললো যে আমি টগরের, আমার ডাকনাম টগর, আমি টগরের বন্ধু, আমি বাসায় দেখা করতে গেলাম, টগরের বন্ধু, আমি টগর আছে বাসায়, আমি আপনার সঙ্গে পরিচিত হতে আসছি। তো আচ্ছা। পরিচিত হয়ে যখন একটু আব্বা আমার বললো তোর বন্ধুকে, মানে তখন তো চোখ বড় কথা, বন্ধুকে কি, যাই হোক তখন সবার সঙ্গে বসে কথা বলতে বলতে বললো যে আব্বা আমাকে বললো যে আমি, আমার মাকে বললো যে আমি টগরকে বিয়ে করতে চাই, সেই প্রস্তাব একা। আচ্ছা, তাহলে আরো দুর্ধর্ষ হলো না এটা? হ্যাঁ, ভয়াবহ। ভয়াবহ আর কি। সেই সময়কার সেই সময়টা। এই ধরনের তো বিয়ে হলো, তখন সে বলেছে যে আমার আমার গায়ের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি টগরকে গানের জন্য দেখবো, এবং সে করেছে তাই। আচ্ছা। সে জীবনে ওই স্যাক্রিফাইস করেছে বলে কিন্তু সংসারটাও হলো এবং বাচ্চারা বড় হলো। গানের ভীষণ ভক্ত, গান বোঝে সে। সঞ্জিদা আপার খুব কাছের ছাত্র ছিল সে। আচ্ছা। অর্থাৎ 62 সালে যখন ছায়ানট হলো, তখন ওরা 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 65 সালের ব্যাচ ছিল। ব্যাচ ছিল। এবং মজার কথা যে ওর শিখতো রবীন্দ্রসঙ্গীত, আমার শাশুড়ি শিখতেন সেতার, আমার দেবর শিখতো তবলা, আর ননদ শিখতো রবীন্দ্রসঙ্গীত। এক বাড়ি থেকে ওরা 4 জন মিলে একসঙ্গে গাড়িতে করে যেত ছায়ানটে। আচ্ছা। সঞ্জিতাপা এখনো আছেন, ওনার সেই কথাটা মনেও আছে, বাহ। এই কথাটা। এবার যদি আপনার সন্তানের জায়গায় আসি একটু, মায়ের এই যে এত কাজ, সন্তানরা এই বিষয়গুলো দেখে তারা কি উৎসাহিত হন কিনা, বা তারা কে কিভাবে না, এই বিষয়গুলো তা তো ধারণ হয়, করতে তা তো পেরেছেন? হয়, কিন্তু ওই বড় মেয়েটা বেশি করে শিখেছিল, অনেক মানে ভালো গান করতো সে। হঠাৎ করে ওর ভাগ্য নিয়ে গেল ওকে কানাডায়। তো সেখানে গিয়ে এখন মা ছাড়া সে গান করতে একেবারেই ইচ্ছুক হয় না। এটা আমার কিছু করার নেই। এটা নিয়ে প্রচুর কান্নাকাটি হয়, মা মেয়েতে ফোনে অনেক কান্নাকাটি হয়। সে বলে যে বাজারে সবাই এখন চালু গান পছন্দ করে, আমি তো সেই জনরের মানুষ না, আমি ক্লাসিক্যাল এবং নজরুল এই জনরের মানুষ, তো আমার গান তাদের জন্য না। আপনারা তো একই সাথে অ্যালবামও বের করেছেন, মা মেয়ের যৌথ একটা অ্যালবাম, গান যদি করেছিলাম মনে পড়ে। ওর অ্যালবামে, আমি ওর সঙ্গে একটা ডুয়েট গান করেছিলাম আর আচ্ছা, কি, আচ্ছা, প্রথম আচ্ছা। প্রদীপ জালো। আচ্ছা, আচ্ছা। আর একটু কি বাকি শুনবো আমরা? হ্যাঁ, একটু যদি। ওই গানটা সবাই জানে। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো, মম ভবনে হে আয়ুষ্মতি, আধারো ঘিরে আশারো আলো, আনুক তোমার গৃহের জ্যোতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ। এই গানটা আমার মেয়ে একটা অদ্ভুত কাণ্ড করতো। গানটা করতে গেলে আমার মেয়ে টপ টপ করে চোখতে পানি পড়ছে। আমি বলছি, কেন চোখতে পানি কেন? মা গানের সুর আর রাগে আমাকে চোখতে পানি কেন আসে? হ্যাঁ, তো এরকম ইমোশনাল আর্টিস্ট, এবং খুব সুন্দর গলা। আমার মেয়ে বলে বলছি না, এখন কি আর গান করছে না, এখন ও করছে না। কানাডায় সে এত, কি বলবো, আমি বিহীন সে একটা অভাব বোধে ভোগে। আমি খুব কষ্ট পাই এটার জন্য, যে ওর ভাগ্যটাই হলো ওরকম যে দূর দেশে নিয়ে গেল আমার থেকে। আর 2 ছেলে মেয়ে, আরেকটা মেয়ে ওটাও থাকে কানাডায়, ছেলেও গান করে, তারও গানের ন্যাক আছে, কিন্তু ওদের মতো অত, মানে ওর মতো অত সিরিয়াস না, আমার বড় মেয়ের মতো অত সিরিয়াস না, কারণ সেখানে হয়েছিল ওকে। নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরার তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দর্শক আছেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, গান শুনতে চান, কিন্তু শিল্পী ফাতেমাতুজ জোহরা কার ভক্ত, কার গান শোনেন? কার গান শুনি? নজরুল সঙ্গীত হিসেবে আচ্ছা। কাকে, গায়কিতে কাকে এগিয়ে রাখবেন? আমার হচ্ছে কি, আমি তো গানের খুব ডিপে চলে যাই, যে কোনো গান, সেটা যে কোনো দেশি গান হোক না। আমি প্রচুর গান শুনি, কিন্তু
যত জ্যাজ হোক, চাই ব্লুজ হোক, চাই আমাদের অন্যান্য এশিয়ান সাবকন্টিনেন্টের অন্য কোনো দেশের গান। আর আমি এ পর্যন্ত 16টা ভাষায় গান করেছি। Wow. তো সেটাও কিন্তু সার্টিফিকেশনটা আমি নিয়েছি কিন্তু ইনডিরেক্টলি, যে আমার গানটা হচ্ছে কি হচ্ছে না। তো সেখানেও ভোটিংটা খুব বেশি ছিল। আচ্ছা, তখন ভাবি যে হয়তো বা গানটা আবার হচ্ছে, যেমন জাপানিজ গান, কোরিয়ান গান, ওই দেশের মানুষদের কাছে ওটা গানটা করার পরে আমি ওদের কাছে মতামতটা নেই। ওটা কি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল নাকি নিজে নিজে না, আগ্রহ আমি জায়গা থেকে? শিখেছি তাদের নিজে কারো নিজে? কাছে শিখি আচ্ছা, বা আচ্ছা। লেসনগুলো নেওয়া। তো তখন যখন তারা বলে যে মাই গড, উই ডোন্ট বিলিভ ইউ আর ফরেনার আর্টিস্ট, তো আমি ভাবলাম যে তাহলে তো হচ্ছে গানটা। মানে এটা কিন্তু আমাকে অনেক এনকারেজ করলো যে আমি গানটা ঠিক মতো, যেমন ক্রাউন প্রিন্স আসছিল এখানে, থাই ক্রাউন প্রিন্স, তার সামনে কিং ভূমিবল, যে এত বড় একজন কম্পোজার, তো তার বাবার একটা গান আমি তার সামনে করতে হয়েছিল। এটা থাই এমবেসি আমাকে করতে বলছে, দিয়েছে যে এই গানটা করবে তুমি। মনে আছে কি এখন একটু শোনানো যাবে? বিদেশি কথা তো আমার মনে আছে একটুখানি আমার। অল্প একটু এক লাইন শুনলাম। এটা একটা ব্লুজ গান ছিল। Chutian bung sung pang thi pa chao, sot ban kam chao tu krao ra thom thom. O chibit long lam do kwan tai tuk kon, lik pai mai pon tuk tun aton ron chai. বাহ, যদি বুঝিনি অর্থ। এত লম্বা একটা, এটা ব্লুজ গান তো, একটা হ্যাঁ, হ্যাঁ। রোমান্টিক আর কি, যে আমি তুমি ক্যান্ডেল লাইট, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ক্যান্ডেল লাইটে আমরা ডিনার করছি বা আমরা পাসিং দ্য টাইম, এরকম। তো এরকম করে আমার 16টা গান করা হয়েছে অলরেডি। এখনও কিন্তু বিদেশে অনেক গান শেখার আমার একটা ন্যাক আছে, আচ্ছা, আমি শিখি সবসময়, এবং আমার কাছে খুব ইজি মনে হয় এখন। ওকে। হ্যাঁ, সেটা কিন্তু আমার আমার কাছে খুব আনন্দময় একটা ব্যাপার বটে। বিভিন্ন ভাষায় গান শেখা। হ্যাঁ, এবং গানগুলো আমার অলমোস্ট মুখস্থ, সবগুলো মুখস্থ গান। যেমন মালয়েশিয়ান গান, তারপরে কোরিয়ান গান, জাপানিজ গান, এটা মনে রাখা কিন্তু সহজ না, মনে আছে আমার। প্রথম যখন অ্যালবামে আপনার গান আসলো সেই অনুভূতিটা একটু জানতে চাইবো, এবং কোন গানটি ছিল? আপনি যেহেতু বলেছিলেন যে অনেক দিন পরে অ্যালবাম থেকে এবং গানের প্র্যাকটিস এবং অ্যালবাম বের করে, এটা অনেকটা সময় মাঝখানে পাড়ি দিতে হয়েছে। আমার অদ্ভুত গানের ব্যাপারগুলো, যেমন আমি করছি নজরুল সঙ্গীত, কিন্তু অ্যালবামটা ছিল না নজরুল সঙ্গীতের প্রথমটা। আচ্ছা, প্রথমটা ছিল পুরোনো দিনের গানের। আচ্ছা, কোম্পানি এরকম করে বলেছিল, আমি এর জন্য টাকা খরচ করিনি, তারাই করেছিল। আমি আমার হাজব্যান্ড দুজন মিলে বুঝলাম না যে আমার নজরুল সঙ্গীত দিয়ে বাজারে আমাকে সিডি ক্যাসেট করতে হবে কিংবা প্রকাশ হতে হবে, সেটা না। আর মানে যেটা পুরোনো দিনের গানের আমার পরিচিতি একটা আছে, সেটা তোমরা সবাই জানো। আমি কিন্তু পুরোনো দিনের গান কখনো শেখার কোনো পারমিশন ছিল না বাড়িতে। আচ্ছা। আধুনিক গান করলে আব্বা প্রচণ্ড রাগ হয়ে যেত, না আধুনিক গান, কোন আধুনিক গান না, আমি শিখিনি কখনো। অ্যালবাম করলাম যখন, তখন সরাসরি আধুনিক গানগুলো গাইলাম। হ্যাঁ, যেমন শুধু মুখের কথাটি শুনে গেছো তুমি, শোনোনি মনের ভাষা, এই গানটা আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার দাদুর ছিল গ্রামোফোন রেকর্ড, ওই যে গ্রামোফোনে, জি, পিন দিয়ে ঘোরা যায়, ঘুরে ঘুরে যে হ্যাঁ, গান শুনতো, হ্যাঁ। ওইটা ছিল। তো ওইটা বাজাতাম, চুরি করে বাজাতাম, কারণ ছোট বলে দাদু আমার হাতে দিতেন না, আমি চুরি করে বাজাতাম এটা। ওই শুনে শুনে আমি শিখলাম গান, আবার খুব তাড়াতাড়ি আমার মাথায় ঢুকে যায়, মনে থাকে। হ্যাঁ, কিন্তু আব্বা গাইতাম, দেখতাম, তখন এই দুটা মিলে মাথা মাথায় গানটা গাঁথলো। তারপর আমি এই জীবনের শুরুতে অ্যালবামে আমি এই গানটা করেছি, তুমি মোর জীবনে আসো ফিরে, মিলনের ঝরা মালা বুকে লয়ে, তুমি মোর জীবনে আসিও ফিরে। কি সুন্দর গানগুলো। হ্যাঁ, তারপরে যে আমি স্বপ্ন দেখেছি কাল রাতে, দোলেরাই শ্যাম সাথে, ফুল দোলনাতে, স্বপ্ন দেখেছি কাল রাতে। এই গানগুলো ঝটপট করে গেয়ে ফেললাম, তার একটা ক্যাসেট বেরোল।
তো আব্বা বললো যে তুমি কেন আধুনিক গানগুলো এটা তো করছো? বিয়ের পরে অনেক বিয়ের পরে বছর, পরে বিয়ের পরের বছর আমি তখনও টেলিভিশন, বাবার শাসন ছিল যে কেন? ওরে বাপরে, কঠিন শাসন, গানের জন্যই শাসন। আচ্ছা 92 থেকে আব্বা আগমন করছেন, তুমি তো তুমি নাকি ভালো গান করো, আমাকে তুমি নাকি ভালো গান করো। আমি বলি না না না, ভালো ভালো গান তো আমি পাই না আব্বা। বলে আম্মার দিকে তাকাচ্ছে, আম্মা বলে আচ্ছা তুমি তো জীবনে একবার ওকে একটু প্রশংসা করবা। আম্মা বলছে তুমি সবসময় ওকে পেলে খালি খোঁজাও, তুমি একটু একটু প্রশংসা করো না একবার। বলছে না, আব্বা বলছে না, ওই লোকে বললো তো শুনলাম, তাই এটা বলা ডর হলো, বলো তো লোকে বললো তাই শুনলাম। তুমি খুব নাকি আনন্দ ভালো গান- নিয়ে বাবা বলছেন হয়তো ভেতরে অনেক না, আনন্দ। আমাকে আর একটু খোঁচানোর জন্য, যদি আরো আচ্ছা, ভালো আচ্ছা। আরো ভালো গান কর, তুই গানে আরো সিরিয়াস হও। এরকম করে আমার ছেলেমেয়েদের, আমাদের ছেলেমেয়েদেরকে বলতে পারবো না আমরা এখন। না কখনো না। তাহলে ওরা মাইন্ড করে বসবে, হ্যাঁ আমার বাবা এরকম বললো, মা এরকম করে বললো, আমাকে ছোট করলো। আমাকে ছোট করলো। না, আমাকে এই সব সময় শাসনের পরে। যখন আব্বা মারা যাচ্ছেন, অসুস্থ হয়ে গেলেন, তখন বলছে মারে আমার একটা ইচ্ছা হয়। কি ইচ্ছা আব্বা? বলছে না, আমি না সাদিকে আর বন্যাকে একবার যদি আমার সামনে আনিস, ওদের গান, মানে তখনও কিন্তু রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার একবার সাদি আর বন্যাকে যদি আমার সামনে একটু আনতে আচ্ছা, পারিস, আচ্ছা, আচ্ছা। ওদের কাছে একটু সামনাসামনি একটু গান শুনি। তো সেটা আমি করতে পারিনি, হয়তো তারাও ব্যস্ত ছিল বা বলা হয়নি বা বলিনি সংকোচে, এই আর কি। আচ্ছা আচ্ছা কিন্তু এই রবীন্দ্রনাথের গান এবং তাকে নিয়ে পড়াশোনা করা আব্বার সারা জীবনের সাথে ছিল। একইভাবে নজরুলের ছিল। নজরুল দিয়েও তো আপনার অ্যালবাম রয়েছে, তো সেটা কি আরো পরে, আরো অনেক পরে? অনেক পরে না, পরপরই আর কি। পরপর। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানকার নজরুলের প্রথম অ্যালবামটা করার 21 বছর পর আমার সেকেন্ড অ্যালবাম বেরোচ্ছে। 21 বছর? 21 বছর পর। এতটা বিরতি কেন? হ্যাঁ, এখানে তো অনেক কথা। নিশ্চয়ই। নজরুলের গান হয়তো কেউ করতে চায় না, কিংবা আমি ভালো গান করতে পারি না, কিংবা আমি পয়সা খরচ করিনি। তো 21 বছর পরে যে অ্যালবামটা হলো, ওটার কোনো স্বীকৃতি আমি পাইনি আর কি। হ্যাঁ, তো এইসব কথা হয়তো অন্য কাউকে বললে হয়তো অন্য কেউ, নতুন ছেলেমেয়েরা বিস্মিত হবে আর কি। কারণ এখন তো পয়সা খরচ করলে অ্যালবাম হয়। আমার হাজব্যান্ড একটা কথা আমাকে বলতেন সবসময়, যে টগর তুমি পয়সা খরচ করে কোনো অ্যালবাম করবো না, কারণ অ্যালবাম যখন কোনো আর্টিস্ট হয় সেটা কোম্পানি বা কারো দায়িত্ব তার গানগুলো বের করা। আমি পয়সা পাবো কিনা সেমন কোনো চুক্তি থাকে না বা কোনো কথা হয়তো নাই। নিজে পয়সা খরচ হ্যাঁ, করে। নিজে পয়সা খরচ করে করবে না। যতক্ষণ তুমি ভালো গান করবে তখন তোমার গান অন্য কেউ করতে আসবে। আমি বিশ্বাস করি, ও বলতো আর কি, যে আমি বিশ্বাস করি যখন আকাশে চাঁদ উঠবে তখন সবাই মানুষ দেখতে দেখবে যে চাঁদ উঠছে আকাশে। তুমি চাঁদ হয়ে আকাশে উঠে বলতে হবে না আমি চাঁদ উঠেছি দেখো দেখো, এটা করতে হবে না। অসাধারণ। ওইটা আমাকে একবারে নিবায় একবারে ছোট করে রাখতো, যে না আমি পয়সা খরচ করে কোনো অ্যালবাম করবো না। সেই জন্যই হয়তো 21 বছর ব্যবধান। বিরতি দিতে হয়েছে। অভিনয়টা শুরু করলেন কখন থেকে? শুরু করিনি আমি ওই প্রথম অভিনয় ক- করেছেন? প্রথমটা ছিল, নাটকটার নাম ছিল লাগুক দোলা। লাগুক দোলা। এটা সম্ভবত আপনি দোলা চরিত্রে অভিনয় করেছেন। দোলা চরিত্র, হ্যাঁ। লাগুক দোলার মধ্যে খালিদ খান ছিল আমার নায়ক আর কি। আচ্ছা। তো লেখা ছিল, স্ক্রিপ্ট ছিল ডক্টর রাজীব হুমায়ুনের, আর পরিচালনা ছিল খম হারুনের। আচ্ছা। তো একটা করলাম, সেখানে আমার গানই ছিল এই। আচ্ছা। তারপর আরও কতগুলো নাটক করা হয়েছে এটা করার জন্য, আর ফিল্মে একটু শখ করে করেছি। গত বছর একটা করেছি এটা ফিল্মে। এই সবই আমার খেলা। ধরো আমি ছদ্মবেশে সবসময়, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় ছদ্মবেশে আমি সবসময় ফার্স্ট হতাম। খুব ভালো লাগে ছদ্মবেশ ধরতে। আচ্ছা। আমি টিভিতেও করেছি ছদ্মবেশ নিয়ে, যে আমি ইচ্ছা পূরণ, কোন চ্যানেলে একটা অনুষ্ঠান করে ইচ্ছা পূরণ। কি ইচ্ছা পূরণ? আমি যদি এইটা হতাম তাহলে আমার ইচ্ছা পূরণ হতো। আমি ইরানি মেয়ে হতে চেয়েছিলাম। আচ্ছা জীবনে ইরানি মেয়ে হওয়া, এটাই আমার ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা। ইরানি মেয়ে কেন বলো তো? ছোটবেলায় দেখতাম ইরানি মেয়েরা যেমন কাবলিয়া আসতো, তেমন ইরানি মেয়েরাও আসতো। সেই সুন্দর ফ্রিলওয়ালা ঘাগরিগুলো খুব কালারফুল, তারপরে দুটা বেনে দুই পাশে থাকতো, মাথার মধ্যে একটা রকম ব্যান্ডানের মতো বাঁধা থাকতো। ওই ছোট সময়ে সেই স্মৃতি। ছোটবেলায় ওদের ওটা দেখে আমি খুব অবাক হয়ে দেখতাম যে আমি এরকম পোশাকটা পরতে পারি।
আমি পড়েছি। তো ওই ওই ছদ্মবেশেই কিন্তু অনুষ্ঠান করেছি আমি। আচ্ছা 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 আচ্ছা। যতগুলো বিদেশে গান করেছি আমি টিভিতে, প্রত্যেকটা গানেই ওই ধরনের পোশাক পরে আমি গান করেছি। এবার একটু জানতে চাইবো, আপনি 2006 সম্ভবত 21-এ পদক পেয়েছেন। সেই স্মৃতিটা, সেই অনুভূতিটা কেমন ছিল? প্রথম যখন আপনার কাছে কল আসলো, আমার হ্যাঁ, কলটা যখন আসলো, আমি যে ভদ্রলোক ফোন করছেন তাকে আমি কি আমি জানি না, আমাকে কেউ জানাচ্ছেন কথাটা আর কি। আমি যে সত্যি বলে ওনাকে বলছি আমি চিৎকার দেবো, ওনাকে বলছি আচ্ছা, ফোনে কি আমি লাইনে আছেন, আচ্ছা। আমি চিৎকার দেবো। ভদ্রলোক আমাকে বলছেন যে অবশ্যই আপনি চিৎকার দেবেন, কারণ এটা চিৎকার দেওয়ার মতো খবর। তাহলে যে থ্যাংক ইউ ভাইয়া বলে ফোনটা ফট করে রেখে আমি এই ফোনটা এখন কাকে জানাবো, ফার্স্ট কলটা কাকে করবো? মাকে ফোন করলাম প্রথমে। আপনার মাকে? হ্যাঁ, মাকে আচ্ছা। ফোনটা করলাম। তারপরে আমার একটা বান্ধবীকে ফোন করলাম। এই দুইটা কল করছি, আর কাউকে কল মা কি করিনি। বললেন? মা বললো শুক্র আলহামদুলিল্লাহ, মা এটা বললেন। দূর থেকে তো, সামনে থাকলে জাপটা জাপটা করে একটা প্রকাশ করার পথ থাকে, অনেক দূর থেকে তো সেটা করা যায় না, ওইটাই ছাড়া আর কি বলবে। আপনাদের যে প্রজন্মের সঙ্গীত চর্চা, এখন প্রজন্মের সঙ্গীত চর্চা, এবং কখনো কখনো আমরা বিভিন্ন সুরকেও বিভিন্নভাবে তারা কিন্তু করবার চেষ্টা করে। একদিন একটা ছেলে, বিকৃতি কোথায় যেন একটা ছেলে খুব করার ভালো চেষ্টা গান করে। করলো, আমার খুব ভালো লাগলো। একটা বাচ্চা ছেলে, মানে বাচ্চা মানে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে এরকম লেভেলের। তো আমি বললাম যে খুব ভালো, তো তুমি চর্চা করো। সঙ্গে সঙ্গে চোখ নিচু করে বললো যে ম্যাডাম দেখি চোখ দিয়ে পানি বাড়াচ্ছে। আমি কি হলো কি হলো? সে বললো যেটা, যে আমি করতে পারি না, চর্চা করতে পারি না। আচ্ছা। কেন বাবা, পারো না কেন? বললো যে ম্যাডাম আমি গান করতে বসলেই রাস্তা দিয়ে যায়, সবাই ম্যাঁ ম্যাঁ করতে করতে যায়। তার মানে বাসার আশপাশে যেন যায়, তখন শোনো ম্যাঁ ম্যাঁ করতে খেপে থাকবে। এটা এই যুগের কথা, এই 2023 সাল বা 22 সালের ঘটনা। এবং যখন কারোর সঙ্গে আলাপ করি তখনও দেখি যে তারা এই কথাটা বলে যে চর্চা করব কিভাবে। তো এর মধ্য দিয়েও কিন্তু আমরা চর্চা করছি, কেউ কেউ করছে বা অনেকেই করছে। এটার কিন্তু একটা অবসান হওয়া দরকার। নিশ্চয়ই। না হলে ওই যে পরিষ্কার মনে সে যে গানটা শিখবে, গানটা ভেঙে ভেঙে শিখবে, তালটা কি কি গলা সুর খুলে যে লাগছে কি গাইবে বা লাগছে তার না, কি practice অনেক জিনিস করবে আছে সে। শেখার। এটা স্টাডি করা দরকার। আর যখন সে কমপ্লিট গান করবে তখন তার ইতিহাস ভূগোল কিছু জানা দরকার। এই গানটার উৎপত্তি থেকে হলো, কেমন করে হলো, কোনো কোনো প্রেক্ষাপট ছিল কিনা, বা অন্য কোনো গানের সঙ্গে কোনো মিল আছে কিনা, তারপরে সে কিন্তু গানের মধ্যে ঢুকতে পারবে। অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে, আমরা আপনার কাছে সর্বশেষ কি গান শুনবো, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো এক বাক্যে বলার থাকে। না, দর্শকদের উদ্দেশ্যে আমার বলার কিছু নেই। দর্শকরা আছেন, তারা গান পছন্দ করেন, গান ভালোবাসেন, তারা আছেন বলে কিন্তু গান আছে এখনো। তো আমি যেহেতু গানের পাগল, আমি গানের পক্ষেই সবসময় কথা বলবো। তবে আমি মনে করি যে তর্ক বিতর্ক না করে নিজের বিলিফ, যেটা আমার বিশ্বাস, যেটা বিলিফ নিয়ে আমার যে কোনো পথে এগোনো উচিত। ধর্ম অধর্ম বলে কোনো কথা না, সবচেয়ে বড় কথা মানুষ ধর্ম, মানবিক ধর্ম যেটা, সেটাকে আমি যদি চর্চা করি তাহলে সেটা সব কিছুর ঊর্ধ্বে থাকবে বলে আমি বিশ্বাস করি। এটা আমি সবসময় সবাইকে বলি। আর কুক্ষিগত করে নিজেকে রাখা মানে নিজেরই পরাজয়, নিজেকে পিছিয়ে রাখা। হ্যাঁ, নিজেকে পিছনে রাখা। এটা একটু গান শুনবো আপনার কাছে। যুগে যুগে সমস্ত গীতিকার, বড় বড় কবিরা এইসব কথা বলে গেছেন। সেসব তো একটা পাঠ, সেসব একটা বাণীগুলোর মতো, এটা তো সবাই পড়তে পারে, পড়া উচিত। এটাই বললাম যে পড়ো, দেখো ওখানে কি আছে। তো অনেক কিছু পড়া জানা বাকি আমাদের, এটা আমাদের জানতে হবে। তারপরে আমাদের সামনে সমস্ত সেই সোনালী দরজাগুলো খুলতে থাকবে একটা একটা করে, আমি মনে করি। কারণ আমাদের প্রত্যেকে কিন্তু সেই অসীমের কাছে যেতে হবে, অসীমের উদ্দেশ্যে আমাদের যাত্রা হওয়া উচিত। অসীম কি করছে? অসীম একটা জায়গায় কোনোখানে কক্ষিগত করে রাখেনি। মানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে বিশ্ব ভ্রমণ করো, আমাকে দেখবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন এটা। সেখানে আমরা বিভিন্ন রূপে কাউকে ছোট করে, মানে পক্ষান্তরে আমরা আল্লাহ তাআলাকে ছোট করে দিচ্ছি, যিনি আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছেন। সেখানে আল্লাহকে আমরা বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে, ভগবানকে যুক্তি তর্ক দিয়ে আমরা ছোট করে দিচ্ছি। এই জন্যই পড়াশোনা করা দরকার, পাঠ দরকার আছে। এবারে আপনার গাওয়া ঝুমুর গান একটু শুনতে চাই। ঝুমুর তোমার ভালো লাগে? জি। বাহ,
আচ্ছা, খুব বেশি আমি গাই যে গানটা, জি। সেটা একটু শোনাই। হ্যাঁ। তেপান্তরের মাঠে বধূ হে একা বসে থাকি, তুমি যে পথ দিয়ে গেছো চলে তারই ধুলা মাখি হে একা বসে থাকি। তেপান্তরের মাঠে বধূ হে একা বসে থাকি, যেমন পা ফেলেছ গেরি মাটি রাঙা পথের ধুলাতে, অমনি করে আমার বুকে চরণ যদি বুলাতে, আমার খানিক জ্বালা ভুলতাম ওই মানিক বুকে রাখি হে একা বসে থাকি। তেপান্তরের মাঠে মধু হে একা বসে থাকি। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে তোমাকে অনেক আপনি সময় ধন্যবাদ। দিয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে উপস্থিত ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, 21শে পদকপ্রাপ্ত শিল্পী ফাতেমাতুজ জোহরা। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানে। আগামী পর্বে নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।